মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত এই ভিডিওতে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেমন মাদ্রাসাতে কিভাবে আপনাদেরকে ইন্টারভিউয়ে ডাকা হবে, কত প্রার্থী ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন এবং মাদ্রাসার যে লিখিত পরীক্ষার রেজাল্ট সেটা কিভাবে বের করা হবে। 24,577 জন প্রার্থী যারা অলরেডি পরীক্ষা দিয়েছেন এবং 73,978 জন প্রার্থী যারা 1 সেপ্টেম্বর লিখিত পরীক্ষা দেবেন, তাদের রেজাল্টটা কি আলাদা আলাদা করে বের করা হবে নাকি একসাথে বের করা হবে, এবং কতজনকে ইন্টারভিউ ডাকা হবে। যারা 24,577 লিস্টে রয়েছেন তারা কি প্রত্যেকেই ইন্টারভিউ ডাক পাবেন? আপনাদের মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে, অর্থাৎ চাকরির যে লিস্ট সেটা কিভাবে তৈরি হবে এবং আপনি ইন্টারভিউ ডাক পাবেন কি পাবেন না সেটা আপনার কিভাবে বুঝতে পারবেন আপনি। তো এই পুরো বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ মাদ্রাসা গ্রুপ ডি এর পর কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা এগোবে। এবং যারা 24,577 লিস্টে রয়েছেন তাদের একটি প্রশ্ন যে তারা এরপর কি করবেন। যারা 73,978 লিস্টে রয়েছেন তারা তো এরপরে এক্সাম দেবেন, তো তারপরে কি। তো এই পুরো বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করবো এই ভিডিওটা পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য। আমরা এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল গেজেটটি রয়েছে 2010 সালে যেটি পাবলিশড হয়েছিল সেইটা দেখে আপনাদের সাথে পুরো বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। অর্থাৎ আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কিন্তু এই গেজেট অনুসারে হচ্ছে। তো এই গেজেট অনুসারে যেটা দেওয়া রয়েছে, দেখুন যে মাদ্রাসার যে সিলেকশন প্রসেস সেটি 3টি ধাপে হবে। প্রথম ধাপ হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশন, যেটি 30 নম্বরের হয়েছিল। যে পরীক্ষাটি হয়েছিল 28/11/2010 সালে। সে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার পরে যারা পাশ করবেন তাদেরকে লিখিত পরীক্ষা দিতে হতো। লিখিত পরীক্ষা ছিল 15 নম্বরের। দেখুন এখানে রিটেন এক্সামিনেশন যেটা, সেই লিখিত পরীক্ষা 15 নম্বরের ছিল। এই লিখিত পরীক্ষায় পাশ করার পরে কিন্তু পার্সোনালিটি টেস্ট যেটা রয়েছে সেইটা রয়েছে 5 নম্বরের, এবং তারপরে কিন্তু আপনাদের প্যানেল তৈরি হবে এরকম করে বলেছে। এবার এই রিটেন এক্সামিনেশন যেটা 15 নম্বরের, এই রিটেন এক্সামিনেশনটা কিন্তু আপনাদের হয়েছিল 29/5/2011 সালে, এবং সেখানে 24,577 জন প্রার্থী কিন্তু পরীক্ষা অলরেডি দিয়েছিলেন। এবার এই 24,577 জন প্রার্থীর লিস্ট মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে, এবং মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে যে এই 24,577 জন প্রার্থী তারা 29/5/2011 সালে এই যে 15 নম্বরের যে পরীক্ষা, এই পরীক্ষাটি তারা দিয়েছিলেন। কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন আরও একটি লিস্ট পাবলিশ করে, এখানে তারা জানায় যে 28/11/2010 সালে যে প্রিলিমিনারি এক্সামটা হয়েছিল, সেই প্রিলিমিনারি এক্সাম 73,978 জন প্রার্থীও নাকি যোগ্যতা অর্জন করেছিল, কিন্তু তারা পরীক্ষা দিতে পারেনি, এমনটাই মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু জানিয়েছিল। যদিও এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে অনেকের মধ্যে। তো এই 73,978 জনেরকে আবার নতুন করে রিটেন এক্সামটা নেওয়ার কথা মাদ্রাসা সার্ভিস কমিশন বলে, এবং তাদের এই যে 73,978 জন প্রার্থী তাদের পরীক্ষা কিন্তু 1 সেপ্টেম্বরে কিন্তু নেওয়ার কথা বলে মাদ্রাসা কমিশন। এবার এই 1 সেপ্টেম্বরে 73,978 জন প্রার্থীর যে পরীক্ষা সেটা নেওয়ার কথা বলে মাদ্রাসা কমিশন। তো এখন তাহলে যারা 24,577 লিস্টে রয়েছেন যাদেরকে আর পরীক্ষা দিতে হবে না, এবং যারা 73,978 লিস্টে রয়েছেন যাদেরকে 15 নম্বরে পরীক্ষা দিতে হবে, তাদের তাহলে ইন্টারভিউ ডাকা হবে কিভাবে, লিখিত পরীক্ষার রেজাল্ট বের করা হবে কিভাবে, কতজন পরীক্ষার্থী ইন্টারভিউ ডাক পাবেন, এবং যারা 24,577 লিস্টে রয়েছেন তারা কি প্রত্যেকেই ডাক পাবেন না কি না পাবেন না, এবং তারপরে তাদের সিলেকশন প্রসেসটা কিভাবে হবে, এই পুরো বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা এই যে গেজেটটা, এই গেজেটের 7 নম্বর যে চ্যাপ্টার রয়েছে সেইটা দেখার চেষ্টা করব। দেখুন এই যে গেজেটের 7 নম্বর চ্যাপ্টার, এখানে দেখুন যেটা লেখা রয়েছে যে ইভালুয়েশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ কিভাবে মূল্যায়ন করা হবে লিখিত পরীক্ষার এবং পার্সোনালিটি টেস্টে কিভাবে ডাকা হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। প্রথমে 17 নম্বর পয়েন্টে লিখছে, দেখুন ইভালুয়েশন অফ আনসার স্ক্রিপ্টস স্ল্যাশ দিয়ে সিট, অর্থাৎ আপনাদের উত্তরপত্রটা কিভাবে ইভালুয়েশন করা হবে। The commission shall get the answer scripts of the written examination evaluated by the examiners computer-based technique and prepare evaluation sheet medium post subject category and gender wise on the basis of such evaluation। অর্থাৎ আপনাদের যে গ্রুপ ডির 15 নম্বরের যে লিখিত পরীক্ষাটা নিচ্ছে, এই 15 নম্বরের লিখিত পরীক্ষার কিন্তু প্রথমে একটা ইভালুয়েশন করা হবে। সেই ইভালুয়েশনের ভিত্তিতে আপনাদের একটা লিস্ট তৈরি করা হবে, সেটা পোস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ জেন্ডার ওয়াইজ একটা লিস্ট কিন্তু তৈরি করা হবে, এটা তারা বলছে 17 নম্বর পয়েন্টে। এরপরে আমরা যদি 18 নম্বর পয়েন্টটা দেখি, সেখানে বলা হচ্ছে প্রিপারেশন অফ লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ আপনাদেরকে যাদেরকে পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ ডাকা হবে তাদের একটা লিস্ট এবার তৈরি করা হবে। তো এখানে বলছে আফটার দ্য ইভালুয়েশন অফ আনসার শিটস অফ দ্য রিটেন এক্সামিনেশন the commission shall prepare medium post subject category and gender wise list of the candidates who shall qualify for personality test
on the basis of the marks obtained by him or her in the written test and evaluation of academic and professional qualification if any। অর্থাৎ আপনাদের যে লিখিত পরীক্ষা 15 নম্বরের যেটি নিয়েছে বা যেটি নেবে আগামী 1 সেপ্টেম্বর, সেই লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই কিন্তু একটা ইন্টারভিউ লিস্ট তারা তৈরি করবে। কারা তৈরি করবে? না তো কমিশন তৈরি করবে, এবং সেই ইন্টারভিউ লিস্টটা ক্যাটাগরি ওয়াইজ, জেন্ডার ওয়াইজ এগুলো এরকমভাবে তৈরি হবে। তাহলে কতজন ইন্টারভিউ ডাক পাবেন? এবার এখানে লেখা আছে দেখুন, প্রোভাইডেড, এই অংশটাতে প্রোভাইডেড দ্যাট দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, এই যে পুরো অংশটা আমি বলছি এটা দেখুন, এই যে অংশটা, প্রোভাইডেড দ্যাট দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফর এভরি ক্যাটাগরি অ্যান্ড পোস্ট, টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ to be called for the personality test in order of merit shall not exceed 1.5 times of the number of actual vacancies। অর্থাৎ এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেটা বলছে দেখুন, যে আপনাদের ইন্টারভিউয়ে যতজনকে ডাকা হবে সেটা টোটাল ভ্যাকান্সির 1.5 গুণ মতো। তার মানে টোটাল ভ্যাকান্সি আমি ধরে নিচ্ছি, ধরুন আমি এটা ধরে নিচ্ছি আমি যে টোটাল ভ্যাকান্সি ধরুন রয়েছে 1000 জন, তাহলে ইন্টারভিউ ডাক পাবে কত? তাহলে এখানে পার্সোনালিটি টেস্ট পিটির জন্য আমরা যদি ডাকি তাহলে কত ডাকবো? 1.5 গুণ, মানে 1500 জন। তাহলে টোটাল ভ্যাকান্সির 1.5 গুণ ডাক পাবে ইন্টারভিউয়ে। তাহলে 1000 জন যদি টোটাল ভ্যাকান্সি হয় তাহলে ডাক পাবে কিন্তু 1500 জন। এটা কে বলছে? এটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের 2010-এর অফিসিয়াল গেজেট বলছে। এই অফিসিয়াল গেজেটের এই যে অংশটা, এইটা আপনারা ভালো করে যদি পড়েন তাহলে কিন্তু এই যে অংশটা এখানেই কিন্তু লেখা রয়েছে দেখুন, যে 1.5 গুণ, অর্থাৎ এই যে অংশটা 1.5 গুণ, এখানে কিন্তু 1.5 টাইমস লেখা রয়েছে অফ দ্য নাম্বার অফ অ্যাকচুয়াল ভ্যাকান্সি, অর্থাৎ টোটাল ভ্যাকান্সি যেটা তার 1.5 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবার এখানে আরেকটি কথা লেখা রয়েছে, প্রোভাইডেড ফার্দার দ্যাট ইফ মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট স্কোর সেম মার্কস অ্যাট দ্য লাস্ট র্যাঙ্ক অর পজিশন অফ দ্য লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, অল সাচ ক্যান্ডিডেটস অ্যাট দ্যাট পজিশন শ্যাল বি কল্ড ফর দ্য পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ ধরুন একটা কাট অফ মার্কস তৈরি করা হলো পার্সোনালিটি টেস্টের জন্য। এবার যদি অনেকগুলো ক্যান্ডিডেট যদি সেই একই নম্বর পায় তাহলে তাদের প্রত্যেককেই ডাকা হবে। ধরুন কাট অফ মার্কস 15-এর মধ্যে হলো 10, তাহলে ধরুন এই 10 নম্বর যতজন পেয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। তাতে করে যদি 1.5 গুণের বেশি হয় তাও কিন্তু ডাকা হবে, এমনটাই কিন্তু বলছে কে? না তো মাদ্রাসা সার্ভিস কমিশন। তার মানে সকলে কিন্তু আপনারা পার্সোনালিটি টেস্টে ডাক পাবেন না। এখানে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল গেজেট, সেই গেজেটেই কিন্তু বলে দেওয়া হয়েছে যে টোটাল ভ্যাকান্সির 1.5 গুণ প্রার্থীকে তারা কিন্তু পার্সোনালিটি টেস্টে ডাকবেন। এবার আপনাদের যে গ্রুপ ডি পরীক্ষাটা হচ্ছে, সেই গ্রুপ ডি পরীক্ষাটা হলে টোটাল ভ্যাকান্সি কত? এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। দেখুন এই ভ্যাকান্সিগুলো জেলা ওয়াইজ এগুলো কিন্তু আমরা এখনো হাতে পাইনি সঠিকভাবে, সেটা পেলে আপনাদেরকে জানাবো। তবে সেটা মাদ্রাসা সার্ভিস কমিশন নিজেরাও অফিসিয়ালি পাবলিশ করে দেবে, আপনাদের কোনো চিন্তা নেই। অফিসিয়ালি কত রয়েছে এটা আমরা এখনো অবধি জানি না, তার জন্য আমরা বলছি না, সেটা খোঁজ পেলে বা সেটা জানলে আপনাদের সাথে আমরা শেয়ার করবো। আপাতত অর্থে ম্যানার অফ দ্য সিলেকশন বা ইন্টারভিউ কতজন ডাক পাবেন সেই বিষয়টা কিন্তু আপনারা এই যে অংশটা এখান থেকেই দেখতে পাচ্ছেন, যে 18 নম্বর পয়েন্টে প্রিপারেশন অফ লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর পার্সোনালিটি টেস্ট, এবং এই যে ধরুন 1.5 গুণ প্রার্থীর একটা লিস্ট কিন্তু তৈরি করা হবে এবং তাদেরকে ইন্টারভিউ ডাকা হবে। এবার আপনি ইন্টারভিউ ডাক পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা কিভাবে বুঝবেন? এখানে দেখুন 19 নম্বর পয়েন্টে পরিষ্কার লেখা রয়েছে, এই যে 19 নম্বর দেখুন এই অংশটাতে পরিষ্কার লেখা রয়েছে ইন্টিমেশন লেটার, অর্থাৎ আপনাকে ইন্টারভিউর জন্য একটি কল লেটার পাঠানো হবে। After preparation of the list of eligible qualified candidates, the commission shall call the candidates for personality test through register post or speed post or courier service or by any other mode as the commission may deem fit, mentioning the date, time and venue of personality test at least 20 days ahead of the personality test, provided that the candidate can also obtain such information from the office or through the ওয়েবসাইট অফ দ্য কমিশন। তার মানে কমিশন আপনাদের যে রিটেন পরীক্ষার রেজাল্ট, সেই রেজাল্টটা ইভালুয়েট করার পরে তারা একটা ইন্টারভিউ লিস্ট পাবলিশ করবে। টোটাল ভ্যাকান্সির 1.5 গুণ প্রার্থীর উপরে ভিত্তি করে এই ইন্টারভিউ লিস্টটা তৈরি হবে, এবং তাদেরকে প্রত্যেককেই যারা যারা ইন্টারভিউ ডাক পাবেন তাদের বাড়িতে কিন্তু একটি করে চিঠি পৌঁছে যাবে। সেখানে আপনার কোন তারিখে ইন্টারভিউ, কোথায় ইন্টারভিউ, কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে, সেই পুরো বিষয়গুলো তারা লিখে দেবে। এছাড়াও আপনারা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই বিষয়টা জানতে পারবেন। এবার এইখানে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটা কিন্তু আমাদেরও রয়েছে, সেটা হচ্ছে দেখুন মাদ্রাসার এই গ্রুপ ডির লিখিত যে পরীক্ষা, যার উপরে ভিত্তি করে মূলত এই ইন্টারভিউ লিস্টটা তৈরি হবে, সেই লিখিত পরীক্ষা 15 নম্বরের যে লিখিত পরীক্ষা, সেখানে কিন্তু লিখিত পরীক্ষাটা দুবারে হচ্ছে। দুবারে মানে প্রথমে একবার হয়েছে, সেখানে কিন্তু 24,577 জন প্রার্থী যারা অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছেন। তারপরে মাদ্রাসা সার্ভিস কমিশন এই পরীক্ষাটা আবার নিচ্ছে কতজন প্রার্থীর উপরে?
৭৩,৯৭৮ জন প্রার্থীর উপরে এই পরীক্ষাটা আবার নিচ্ছেন 1 সেপ্টেম্বর। তাহলে এই যে 15 নম্বরের লিখিত পরীক্ষা, এই পরীক্ষার যেহেতু দুবার হচ্ছে, একবার অলরেডি হয়ে গেছে, আবার একবার হচ্ছে, তাহলে এই দুটো পরীক্ষার রেজাল্ট কি একসাথেই ডিক্লেয়ার করা হবে? মানে ধরুন এই দুটো পরীক্ষার প্রার্থীদেরকে নিয়ে কি একসাথেই ডিক্লেয়ার করা হবে এবং তাদের একটাই অভিন্ন ইন্টারভিউ লিস্ট তৈরি হবে? এমনটাই কিন্তু মনে হচ্ছে গতি প্রকৃতি দেখে। এখন এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে কি করে এটা হয়? তার কারণ পরীক্ষা যেহেতু দুটো হচ্ছে, দুবারে হচ্ছে, তাহলে তো একটা নর্মালাইজেশন করা উচিত। তার কারণ আমরা দেখেছি এখন বর্তমান দিনে যদি কোনো পরীক্ষা দুটো শিফটে হয় তাহলে একটা নর্মালাইজেশন করা উচিত। তার কারণ ভেরিয়েশন তৈরি হয়। অর্থাৎ বহুদিন আগে যে পরীক্ষাটি হয়েছে, এখন নতুন করে যে পরীক্ষাটি হচ্ছে, দুটো পরীক্ষার মধ্যে তো আর প্রশ্নের মান সবকিছু সমান থাকছে না। তাহলে এই দুটো পরীক্ষাকে কিভাবে এক জায়গায় নিয়ে আসা যায় যাতে করে কোনো প্রার্থীরা বঞ্চিত না হয়, এমন কিন্তু কোনো পদ্ধতির কথা মাদ্রাসা সার্ভিস কমিশন এখনো অবধি অফিসিয়ালি উল্লেখ করেনি। তারা এটা বলেনি যে তারা রেজাল্টটা কিভাবে ডিক্লেয়ার করবে, কিন্তু আমাদের মনে হচ্ছে রেজাল্টটা হয়তো একভাবেই ডিক্লেয়ার করতে পারে, যদিও এটা অফিসিয়াল খবর নয়। অফিসিয়ালি মাদ্রাসা এর ব্যাপারে কিছু জানায়নি। তো এই ৭৩,৯৭৮ জন প্রার্থী এবং ২৪,৫৭৭ জন প্রার্থীর তাদের যে রিটেন পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করেই কিন্তু ইন্টারভিউ লিস্ট তৈরি হবে। টোটাল ভ্যাকান্সির 1.5 গুণ 1.5 গুণ কিন্তু প্রার্থীর উপরে ইন্টারভিউ লিস্টটা তৈরি হচ্ছে। তারপরে দেখুন হোল্ডিং অ্যান্ড কন্ডাক্ট অফ পার্সোনালিটি টেস্ট। এরপরে কি হবে? এরপরে কমিশন পার্সোনালিটি টেস্ট নেবে। তারপরে 21 নম্বরে বলা হচ্ছে ফরমেশন অফ পার্সোনালিটি টেস্ট বোর্ড। পার্সোনালিটি টেস্ট নেওয়ার জন্য তারা একটি বোর্ড তৈরি করবে। সেই বোর্ডে দেখুন গ্রুপ ডি, এই যে অংশটা লেখা রয়েছে 5 নম্বরে, ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি। গ্রুপ ডির জন্য কারা কারা সেই বোর্ডের সদস্য থাকবেন সেটা বলেছে। তো এই পার্সোনালিটি টেস্টের পরে তারপরে কি হবে? তারপরে প্রিপারেশন অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট। অর্থাৎ এই পার্সোনালিটি টেস্ট নিয়ে নেওয়ার পরে এবার প্যানেল তৈরি হবে। প্যানেল মানে মূল যেটা মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটা তৈরি হবে মূলত আপনারা যে লিখিত পরীক্ষা দিচ্ছেন 15 নম্বরের এবং আপনারা যে পার্সোনালিটি টেস্ট দিচ্ছেন যেটা, সেই দুটো নম্বরের উপর ভিত্তি করে কিন্তু মূল প্যানেল তৈরি হবে। মূল প্যানেলের দুটো অংশ থাকবে, একটা দেখুন থাকবে এমনি প্যানেল মেরিট লিস্ট যেটা, একটা থাকবে ওয়েটিং লিস্ট। তো মূল প্যানেল যেটা মেরিট, সেখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি যা, অর্থাৎ ধরুন 100টা ভ্যাকান্সি, তাহলে 100 জন থাকবে মূল প্যানেলে, আর বাকিরা থাকবে কিন্তু ওয়েটিং এ। এবার যারা মূল প্যানেলে থাকবে তারা কিন্তু প্রত্যেকেই কাউন্সিলিং এর জন্য ডাক পাবেন। তাদের বাড়িতে কাউন্সিলিং লেটার চলে যাবে। কবে কাউন্সিলিং, কোথায় কাউন্সিলিং সেটা আপনাদেরকে বলে দেওয়া হবে। আর যারা ওয়েটিং এ থাকবেন মূলত তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। যদি মূল প্যানেলে কেউ চাকরি না নেয় বা কেউ চাকরি না করে, সেখান থেকে ভ্যাকান্সি যদি খালি হয়, তাহলে আপনার র্যাঙ্ক অনুযায়ী আপনি চাকরি পাবেন ওয়েটিং থেকে। তো এইটা গেল পুরো প্রসেস। এবার কাউন্সিলিংটা কমিশন তাদের মূলত অফিসেই করাবে। সেটা কোথায় করাবে, কিভাবে করাবে সেটা তারা বলে দেবে। তো কাউন্সিলিং এর লেটার আপনাদের বাড়িতে পাঠানো হবে। এছাড়া আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবেন। তো এখানে পাবলিকেশন অফ প্যানেল, যে প্যানেলটা অর্থাৎ মূল প্যানেল এবং ওয়েটিং লিস্টের প্যানেল, সেই দুটোকেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তারা পাবলিশ করবে। প্যানেলের ভ্যালিডিটি বলেছে। তারপরে দেখুন এখানে কাউন্সিলিং বলে দিয়েছে, কাউন্সিলিং এর জন্য তারা ডাকবে। সেই লেটারটা আপনাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তারপরে যারা কাউন্সিলিং এ ডাক পাবেন তাদেরকে রেকমেন্ডেশন লেটার দেওয়া হবে। রেকমেন্ডেশন লেটারের ভিত্তিতে কিন্তু ইস্যু অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হবে। তো এই হচ্ছে পুরো প্রসেস, যে প্রসেসের উপরে ভিত্তি করে কিন্তু আপনাদের এই যে পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি সেটি সংগঠিত হবে। এখানে কিন্তু দেখুন চ্যাপ্টার যে 7, সেই 7-এ কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে ইভ্যালুয়েশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। যেহেতু এই গেজেটটা একদম মানে টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ সকলের জন্যই বলা হচ্ছে, কিন্তু এখানে নন টিচিং স্টাফের যে সিলেকশন ম্যানার বা প্রসেস সেটাও কিন্তু মোর অর লেস সেম এইরকমই। তো এখন যারা এটা নিয়ে চিন্তিত ছিলেন যে এর পরে কিভাবে নিয়োগটা হবে, কারা কারা ইন্টারভিউ ডাক পাবেন, তো এই পুরো বিষয়গুলো কিন্তু আপনারা আশা করি বুঝতে পারলেন। আপনাদের যে অফিসিয়াল গেজেট, সেই গেজেট অনুসারে আমি কিন্তু আলোচনা করলাম। এখন মাদ্রাসা সার্ভিস কমিশন নিশ্চয়ই এই গেজেট অনুযায়ী কাজ করবে, যেহেতু তারা গেজেট অনুযায়ী লিখিত পরীক্ষা নিয়েছে, মানে পার্সোনালিটি টেস্ট তারা সেটাও নেবে এরকম লিখিত পরীক্ষার পরে, এবং লিখিত পরীক্ষার রেজাল্ট বের করে তারা একটি পার্সোনালিটি টেস্টের জন্য লিস্ট তৈরি করবে। 1.5 গুণ লিস্ট, মানে টোটাল ভ্যাকান্সির 1.5 গুণ প্রার্থীকে তারা পার্সোনালিটি টেস্টের জন্য ডাকবে। এবার আরো একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে রয়েছে, যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের যে অ্যাডমিট দিয়েছে লিখিত পরীক্ষার জন্য, সেই অ্যাডমিটের নির্দেশিকাতে তারা দিয়েছে যে লিখিত পরীক্ষা যেটা তারা 15 নম্বরের নিচ্ছে, 15 নম্বরের লিখিত পরীক্ষা, সেখানে মূলত ম্যাথ এবং ইংলিশ এই দুটো পার্ট থাকবে। এই দুটো পার্টে কিন্তু আপনাকে আলাদা আলাদা করে পাস করতে হবে। তার মানে ম্যাথে আপনাকে আলাদা আলাদা করে পাস করতে হবে এবং ইংরেজিতেও আপনাকে আলাদা করে পাস করতে হবে। এবার পাস নাম্বার কত এটা কিন্তু তারা বলেনি। এটা মূলত একটি কাট অফ তারা বলে মানে রাখবে, সেই কাট অফের ওপর আপনাকে থাকতে হবে, তবে আপনার কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য আপনি অ্যালাউ আপনাকে করা হবে।
এই হচ্ছে পুরো প্রসেস। পার্সোনালিটি টেস্টে কিন্তু সকলে ডাক পাবেন না, ডাক পাবেন তারাই যারা কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারবেন। সেই কাট অফটা কত হবে সেটা মাদ্রাস সার্ভিস কমিশন তারা জানাবে অফিসিয়ালি ভাবে, এবং পরবর্তী ধাপগুলো নিয়েও তারা জানাবে। তো পরবর্তীতে এই সংক্রান্ত আরও কিছু তথ্য থাকলে আমরা জানাবো। আর টোটাল ভ্যাকান্সিটা বারবার অনেকেই জানতে চাইছিলেন, আমি আবারও বলবো, টোটাল ভ্যাকান্সি মাদ্রাস সার্ভিস কমিশন তারা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি সকলকে শেয়ার করবেন, যারা এই বিষয়গুলো বুঝতে পারছেন না এখনো, তো তাদেরকে এটা শেয়ার করবেন।